বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আবারও ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ। হামাস এই আক্রমণ করেছে ইসরায়েলে এবং কেউ কেউ প্রশ্ন তুলছেন যে ফিলিস্তিনের জন্য এটা খুব জরুরি ছিল কিনা এই মুহূর্তে। এবং ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতি এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যে, গোটা বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সঙ্গে এর কি সম্পর্ক বা এখান থেকে দৃষ্টি অন্যদিকে সরে যাচ্ছে কিনা, বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্রদের যে মনোযোগ, সেই মনোযোগ কোনোভাবে শিফট হয়ে যাবার আশঙ্কা আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা। কেননা এখানে যেহেতু নানান মত পথের মানুষ আছেন, নানান জনের নানান ভিন্ন ভিন্ন মত রয়েছে, নানান অবস্থান রয়েছে, সেই কারণে এই প্রশ্ন। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন সাবেক কূটনীতিক অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের রিডার, প্রাক্তন বিমান বাহিনীর কর্মকর্তা জাহিদুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে, ডক্টর জাহিদ এবং অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী। অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে কি শুনতে চাই যে এই যে নতুন করে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা কতটা প্রয়োজনীয় ছিল, বা যারা আক্রমণ করলেন তাদের আক্রমণ করা কতটা যৌক্তিক ছিল, ইসরায়েলের অবস্থান যেটা সেটা কিভাবে দেখেন, সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই সূচনা বক্তব্য। ধন্যবাদ। আমি বলবো যে এটা খুবই দুঃখজনক, স্যাড, কারণ এই হামাসের অ্যাটাকের আগে যে ডায়ালগটা সাউদি আরবিয়ান MBH এবং বাইডেন ইনিশিয়েটিভ, যেটা টু রিভাইভ দ্য পলিটিক্যাল প্রসেস, যে 2 স্টেট সলিউশনটা, এবং এটা বেশ প্রগ্রেস করছিল। এবং সাউদি আরবিয়া ওয়াজ ইনসিস্টেন্ট যে না, প্যালেস্টিনিয়ান রাইটসটা আগে আমরা করি, তাহলে অ্যান্ড বোথ ওয়ার কিন ইসরায়েলের একটা রেকগনিশন হলে, বিভিন্ন কারণে জিওপলিটিক্যাল রিজন অলসো, যেখানে চায়না একটা রোল প্লে করতে আরম্ভ করছে মিডল ইস্টে, তারা ইনভলভড ইন রেকগনিশন বাই রিভাইভাল অফ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ ইরান। তো এগুলো দেখে আবার MBHের সঙ্গে একটু রিলেশনশিপ বাই প্রেসিডেন্ট বাইডেন একটু কুল হয়ে গেছিলো। তো এখন অ্যানালিস্টরা বলছে যে MBH চাচ্ছিল যে এই ডিলটা করে আমেরিকানস সঙ্গে একটা ডিফেন্স এগ্রিমেন্টের মতো করার জন্য, এবং এটা এই 2 স্টেট সলিউশনটা মনে হয় যে লস্ট অপরচুনিটি। কারণ এটা যদি প্রেসিডেন্ট বাইডেনই করতে পারে, কারণ তার একটা হোল্ড আছে ইসরায়েলের উপরে। এবং এই কনটেক্সট আমি ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স, আমার যে ইজিপ্টে পোস্টিংয়ের সময় প্রেসিডেন্ট সাদাতের, তো আই ওয়াজ ভেরি কিন টু মিট হিম। তো একটা খুব সিনিয়র ডিপ্লোম্যাট আমার বন্ধু, ও বললো তো এরকম ফর্মালি তো করা যাবে না, কিন্তু আমাকে একদিন ফোন করে বললো যে উনি আল হারামতে আসছেন, ডক্টর বুট্টুদারের সঙ্গে কথা বলছে, তুমি যখন আসতে পারো তো প্রেসিডেন্ট সাদাতের সঙ্গে মিট করা যাবে। তো আমি গেলাম ওখানে। তো উনি দেখা করে আমাকে জিজ্ঞেস করলেন যে আমার যে ভিজিট টু জেরুজালেম, ইসরায়েল, এই আরব অ্যান্ড মুসলিম ডিপ্লোম্যাটরা কী বলছে? তাই আমি বলছি, ওরা বলছে লার্জলি দ্যাট তুমি আরব মুসলিম ওরকে ডিভাইড করে দিয়েছো, এক্সেট্রা এক্সেট্রা। তো উনি বললেন, দেখো আমি তোমাকে এক্সপ্লেন করি, স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এক্সেট্রা। তো এটা হচ্ছে যে প্রথমেতে দে ওয়ার অলওয়েজ ডিভাইডেড। ইন হিস্ট্রি ইউল সি আরবস অ্যান্ড Muslims are always divided, so it had nothing to do. কিন্তু আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যখন ইজিপ্ট প্রথম সিরিয়াস একটা মিলিটারি অফেন্সিভ বার্লেব লাইন ক্রস করলো, যে মুভিং টু ইসরায়েল, তখন হেনরি কিসিঞ্জার তাকে ফোন করে বললো যে তুমি এটা স্টপ করো। তো বললো না, আমি এখন উইন করছি, এখন কেন আমি স্টপ করবো? তো বললো যে ব্যাটল ফিল্ডে যে ট্যাঙ্কগুলো ডিস্ট্রয়েস, ব্যাটল ফিল্ডে রিপ্লেস করে দিয়েছে। অ্যান্ড ইসরায়েলি স্টার্টেড কাউন্টার অফেন্সিভ, তারা কায়রোর দিকে মার্চ করছিল। বলে তখন আমি রিয়েলাইজ করলাম যে আই এম নট ফাইটিং ইসরায়েল, আই এম ফাইটিং এ সুপার পাওয়ার আমেরিকা। আই ক্যান পারহ্যাপস ফাইট ইসরায়েল, বাট আই কান্ট ফাইট আমেরিকা। তখন থেকে আই ওয়াজ কনভিন্সড যে আমাকে ইসরায়েলকে রিচ করতে হবে। আরেকটা কারণ সে বললো
যে there is a feeling in Israel, I was told, যে এই আরবরা সারাউন্ডিং দিস স্মল ইসরায়েল, তারা there is a fear in Israel যে এরা একদিন আমাদেরকে সলো করে ফেলবে, কারণ এতগুলো আরব কান্ট্রিজ। বললো মাই ভিজিট টু জেরুজালেম ওয়াজ টু কনভিন্স দেম দ্যাট উই আর নট আউট টু ডিস্ট্রয় দেম, আউট টু উই ওয়ান্ট টু লিভ সাইড বাই সাইড, টু গিভ দিস কনফিডেন্স মেজার। তো এইটা খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আই হোপ ইন এই কনটেক্সটে then of course he came up for Bangladesh and all, he advised, which আমি এটা পরে বলতে পারি আর কি। জি, আমি আসছি আবার আপনার কাছে, ডক্টর জাহিদুল ইসলাম খান। হ্যাঁ, ধন্যবাদ জিলু ভাই, অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে এই মধ্যপ্রাচ্যের অবস্থা আলোচনা করার জন্য যুক্ত হতে পারি ভালো ফিল করছি। একই সাথে আমি আপনাকে আপনার সিজিএস যেই কনফারেন্সটা করেছেন সেটার জন্য প্রশংসার দাবি রাখেন, এবং এটা অনেক আমি স্পেশালি বেশ কয়েকটা সেশন খুব এনজয় করেছি এটাতে। আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করতে বসছি, এটা অ্যাকচুয়ালি আমার বক্তব্যটা অথবা পরিপ্রেক্ষিতে আমি যেভাবে দেখি এটা ফ্রম এ রিসার্চার্স পয়েন্ট অফ ভিউ, এবং এটা বেসিক্যালি ডেটা বেসড, এবং যেটা আমরা সাধারণত পলিটিক্যাল সায়েন্সে অথবা ইন্টারন্যাশনাল রিলেশনস, জিও পলিটিক্সে অনেক সময় প্যাশনেট ডিসক্রিপটিভ অ্যানালিসিস হয়। আমি ওটা থেকে একটু বাইরে যেটা আমাকে ডেটা ডিকটেট করছে সেখান থেকে আসবো। প্রথম কথা হলো যে প্রথমে প্রিমাইসটা সেট করতে হবে যে ঘটনাটা কি ঘটেছে এবং এটার মধ্যে অ্যাক্টার্স কারা। এখানে একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে হামাস এবং অথরিটির মধ্যে। কারণ প্যালেস্টাইনি অথরিটি যেটার আমরা আপনারা জেনে থাকবেন 2016 সাল থেকে ওরা 2013 সাল থেকে ওরা জাতিসংঘে একটা নন মেম্বার অবজারভার স্ট্যাটাসে আছে। তাদের কিন্তু একটা পজিশন আছে ইসরায়েলকে নিয়ে, সেটা হলো দে রিকগনাইজ ইসরায়েল অ্যান্ড দে অ্যাকসেপ্টেড দ্যাট টু স্টেট সলিউশন। হামাসের পজিশনটা একটু ডিফারেন্ট, হামাসকে একটু অনেকখানি ডিফারেন্ট, যে হামাস অ্যাকচুয়ালি একটা মিলিটেন্ট উইং, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে গণ্য করে থাকে। এবং এদের যে বেসিক ডিফারেন্সটা পিএলওর সাথে, সেটা হলো ওরা ইসরায়েলের অস্তিত্বটাকে স্বীকার করে না। তাহলে এই জায়গাটা কেন তারা এতদিন পর্যন্ত ধরে রেখেছে? কারণ ওদের একটা বক্তব্য এরকম হতে পারে, এবং এরকম হয়েছে, যেটা আমরা বিভিন্ন কমেন্টেটরের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে পিএলও তো স্বীকৃতি দিয়েছে, বাট তারপরেও এটার ফলশ্রুতিতে এখন পর্যন্ত টু স্টেট সলিউশনটা হয়নি। সো এখানে একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার আছে। ফ্রাস্ট্রেশনটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি? এবং একই সাথে এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে কি হামাসকে পৃথিবীর সমস্ত দেশ একইভাবে দেখে? সেটাও কিন্তু ঠিক না। আমি আপনাকে দুটো এভিডেন্স দিব। বাট হামাস কি টু স্টেট সলিউশনের পক্ষে? সেটা তো আমি গত পরশুদিন মার্গান বার্গোটির, যিনি প্যালেস্টিনিয়ান অর্গানাইজেশনের একজন খুব নামকরা নেতা, ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম। উনি একটা বিবিসিতে না স্কাই নিউজে দিচ্ছিলেন। উনি যেটা বলছেন যে ওনার যে ব্যক্তিগত অভিমত এবং নেগোসিয়েশনের মাধ্যমে উনি যেটা জানেন যে হামাসও মনে করে যে টু স্টেট সলিউশন সম্ভব, বাট তারা রিকগনিশনটা আগে দিতে চাচ্ছে না। বাট আমি যে জিনিসটা এখানে বের করে নিয়ে উপস্থাপন করতে চাচ্ছি আরেকটু জিনিস, যেটা তাহলে হামাস সম্বন্ধে বিশ্ব জনমতটা কীরকম, এটার একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্সি হতে পারে যে হামাসকে নিয়ে যখন জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে আলোচনা হয়েছে তখন কি ঘটেছে। আমি আপনাকে দুটো এভিডেন্স দিচ্ছি। একটা হলো 2018 সালে 6 ডিসেম্বর জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদের একটা প্ল্যানারি মিশনে যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রদূত ছিলেন, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বলি আমরা, নিক হেইলি, উনি হামাসকে কন্ডেম করার জন্য একটা রেজলিউশন উত্থাপন করেন। এবং এই উত্থাপন করার সময় ওনার বক্তব্যটা এরকম ছিল যে জেনারেল অ্যাসেম্বলি হ্যাভ নেভার সেড এনিথিং, not one thing about Hamas, even when we all agree that the behavior of Hamas undermines any prospects for peace. The General Assembly has never uttered the word Hamas in any resolutions. এটা ছিল যুক্তরাষ্ট্রের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ তার কথা, এবং এই কথা পরিপ্রেক্ষিতে উনি একটা সিম্পল মেজরিটিতে ওই রেজলিউশনটা যাতে পাস হয় এই জন্য উত্থাপন করেছেন। রেজাল্টটা জানলে আপনি খুব অবাক হবেন যে এই রেজাল্টটা সিম্পল মেজরিটি তো প্রথমত রুলস অফ বিজনেস অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইস্যু হলে এটাকে 1/2 মেজরিটি লাগে।
তখন যখন এটাকে 2/3 মেজরিটিতে ভোটাভুটিতে পাঠানো হয়েছে তখন এটা ফেল করেছে, মানে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা যে হামাসকে কন্ডেম করার এটা জাতিসংঘে গ্রহণযোগ্য হয়নি সাধারণ পরিষদে। এর সাথে আরেকটা এভিডেন্স যেটা আরও একটু শক্তভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আসলে ব্যাপারটা কীভাবে, ওয়ার্ল্ড ভিউটা কী, সেটা হলো আপনি জেনে থাকবেন ইউনাইটেড জাতিসংঘে কিছু ইমার্জেন্সি স্পেশাল সেশন হয়। ইমার্জেন্সি স্পেশাল সেশনগুলো তখনই হয় যখন কোনো আগ্রাসন অথবা কোনো স্পেশাল এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনায় সিকিউরিটি কাউন্সিল যদি কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পারে তখন এটা ইমার্জেন্সি স্পেশাল সেশন হয়। যেমন ইউক্রেনের জন্য যেই স্পেশাল সেশনটা চলছে এটার নাম হলো 11th ইমার্জেন্সি স্পেশাল সেশন। এরকম 1997 সালে কাতারের অনুরোধে প্যালেস্টাইনের এই অকুপাইড টেরিটরির উপরে একটা স্পেশাল সেশন জারি আছে এবং এটা এখনও চলছে। এটা সবচেয়ে নিকটতম মানে কাছাকাছি সময়ের যেই রেজলিউশনটা ছিল সেটা, এবং সেখানে বাংলাদেশের বক্তব্য আছে, সেজন্য আমি উদাহরণটা দিচ্ছি। এইখানে এই অধিবেশনটা এটা 10th ইমার্জেন্সি স্পেশাল সেশনের যেই এটা ছিল, সেখানে বাংলাদেশ, তুরস্ক এবং আলজেরিয়া মিলে একটা ইসরায়েলের এগেনস্টে একটা কন্ডেমনেশন করার জন্য অকুপাইড টেরিটরিতে স্পেশালি যেখানে ঘটনাটা ঘটলো একটা রেজলিউশন উত্থাপন করে। যুক্তরাষ্ট্র এটাকে কাউন্টার করার জন্য তখন এই রেজলিউশনে একটা অপারেটিং ক্লজ যুক্ত করে দেয় যেখানে হামাসকে কন্ডেম করতে হবে যাতে তারা একটা রিভাইজড ড্রাফট রেজলিউশন প্লেস করে। মজার ব্যাপার হচ্ছে যে ওই রিভাইজ ড্রাফটটাও অ্যাডপ্টেড হয়নি। বাংলাদেশের যেই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওইখানে, এখন যিনি আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওনার বক্তব্যটা এরকম ছিল, বেশ বড় বক্তব্য ছিল কারণ বাংলাদেশ তখন ওআইসির চেয়ারম্যান ছিলেন। উই কন্ডেম সাচ ডেলিবারেট সিস্টেমিক অ্যান্ড আনলফুল ইউজ অফ ফোর্সেস এগেনস্ট সিভিলিয়ান্স, উনি ইসরায়েলের এগেনস্টে বলছেন, which has resulted in the killing of at least 129 Palestinians, including 16 children, and caused injury to more than 13,600 civilians, many of whom have been permanently disabled. এবং উনি যখন ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যামেন্ডমেন্টটা তারা সাজেস্ট করেছিল এটাকে রেফার করে উনি যেটা বলছেন ওনার বক্তব্যে, উই ক্যানট অ্যাকসেপ্ট এ ড্রাফট অ্যামেন্ডমেন্ট দ্যাট ইন এনি ওয়ে অ্যাটেম্পটস টু এক্সকিউজ দ্য কিলিং অফ পিসফুল প্যালেস্টিনিয়ানস। মানে ইসরায়েলিরা যে প্যালেস্টিনিয়ানদেরকে মারছে এটা এই ড্রাফট রেজলিউশনের মাধ্যমে যে এটাকে ব্লক করা অথবা এটাকে দেরি করার যে অ্যাটেম্পটা এটা তিনি অ্যাকসেপ্ট করেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, আমার যেটা ধারণা যে এর পরে এই ঘটনার পরে হয়তোবা প্যালেস্টিনিয়ানরা যে পরিমাণ আন্তর্জাতিক লেজিটিমেসি অথবা সমর্থন পেত সেটা কিছুটা হলেও কমে যেতে পারে। কারণ এই অ্যাটাকটার মধ্যে শুধু যে ইসরায়েলি সৈন্য অথবা সিকিউরিটি ফোর্স যে মারা গেছে তা না, এখানে অনেক সিভিলিয়ানরা মারা গেছে। দেখা যেতে পারে যে এই ভোটাভুটিতে শিশু মারা গেছে। তো ওখানে কিছুটা হয়তোবা কোনো দেশ যারা বিশেষ করে অ্যাবস্টেনশনে ছিল তারা দোলাচলে পড়ে যেতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম ইট ডাজ নট, এটা এমন এটা আমাদেরকে এরকমভাবে প্রভাবান্বিত হয়তো বা করবে না, কারণ এভিডেন্স সেরকম দেখাচ্ছে না, কারণ তাহলে তো সিকিউরিটি কাউন্সিল এখন পর্যন্ত কোনো ডিসিশন আসতে পারেনি। গতকাল পর্যন্ত সিকিউরিটি কাউন্সিল কিন্তু জাতিসংঘ একটা কথা বলেছে যে গাজার উপর যে সর্বাত্মক অবরোধ দিয়েছে যে ইসরায়েল, সেটাকে যুদ্ধাপরাধ বলছে তারা। কারণ এটার উপরে অ্যাকচুয়ালি অনেক আগে রেজলিউশন আছে। 2016 সালে যে রেজলিউশনটা আছে সেটা হলো যে যতগুলো অকুপাইড টেরিটরি, এটা সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন, এটা জেনারেল অ্যাসেম্বলি না, সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন। হ্যাঁ, যে যত জায়গা আমরা ইসরায়েলিরা দখল করেছে সবগুলোই ইললিগাল, এটার কোনো বৈধতা নেই। সুতরাং আপনি একটা ফ্রাস্ট্রেটেড জনগোষ্ঠী কিভাবে রেসপন্স করতে পারে তার একটা বহিঃপ্রকাশ দেখছিলাম। এটাকে অনেকে সারপ্রাইজ বলছে, আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ এই অর্থে বলবো না। দ্যার ইজ সারপ্রাইজ নট ইন টার্মস অফ ইন্টেন্ট, হামাসের সবসময় ইন্টেন্ট ছিল এটা করার। সারপ্রাইজ হতে পারে ইন টার্মস অফ ক্যাপাসিটি এবং সিক্রেসি, তারা যে এটাকে করতে পেরেছে এবং ক্যাপাসিটিটা নিতে পেরেছে, অর্জন করতে পেরেছে কেউ জানার আগেই,
এত সার্ভেইলড অবস্থায় থাকা অবস্থায়, সেটা সারপ্রাইজড হতে পারে। বাট ইন্টেন্টের ব্যাপারে এটা সারপ্রাইজ না। সমাজ প্রথম থেকে বলে আসছে যে তারা এই কাজ করবে অথবা এই ধরনের সুযোগ পেলেই করবে। তো এটা আমি যদি আপনি নির্মোহভাবে আলোচনা করতে পারেন তাহলে জিনিসটাকে এইভাবে দেখতে হবে। আর আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এখন যেটা দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে যে দেশগুলো অবস্থান নিচ্ছে মোরলেস, মানে আমি বড় শক্তিগুলোর কথা বলছি, তারা অথরিটেরিয়ান গভর্নমেন্ট বা আনডেমোক্রেটিক ফোর্সেস যেগুলো, সেগুলো ডেমোক্রেটিক ফোর্সেস হিসেবে পরিচিত, মানে যাদেরকে বলা হয়, তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে। সেটা আবার একটা এত হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনি যদি আমরা খুব ছোট করে দেখি, বিকজ আপনার কাছেও থাকলো, আমি আসছি। হ্যাঁ, এটা এই জন্য মানে এটাকে যদি আমরা একটু ছোট করে অল্প বিস্তরে ছোট লেন্সে দেখি তাহলে জিনিসটাকে এরকম মনে হবে। কারণ এই ভ্যালু বেসড ডিপ্লোমেসি, ধরেন হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, এই ভ্যালু বেসড ডিপ্লোমেসিটা কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে ওয়েস্টের পক্ষ থেকে। এবং যারা রিয়েলিস্ট স্কুলে বিশ্বাস করে তাদের ধারণা ভ্যালু বেসড ডিপ্লোমেসি হয়তোবা যখন কোনো দেশ, যখন ওয়ার্ল্ড অর্ডারটা ইউনিপোলার থাকে তখন করাটা সম্ভব। যখন এটা মাল্টিপোলার হয় তখন এটা সম্ভব হয় না, কারণ আপনার ইন্টারেস্ট কোনো না কোনোভাবে এসেই আপনাকে এটাকে আন্ডারমাইন করবে ভ্যালু বেসড ডিপ্লোমেসিকে। বাট আপনি যদি বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ান ব্যাপারটায় যদি আপনি দেখেন, এখানে অ্যাকচুয়ালি এটা ওরকম না। কারণ আমি যেহেতু আমি আপনাকে বলেছি I maintain a database of all the voting records of the countries and শুধু বাংলাদেশ না, এই রিজনের বিভিন্ন। ধরেন আমি আপনাকে আরেকটা জিনিস বলতে পারি, যেমন এই যে আমি যেটা বললাম যে অকুপাইড টেরিটরি এবং ইস্ট জেরুজালেমের উপরে যেই ইমার্জেন্সি স্পেশাল সেশনটা আছে 10 নম্বর, এখানে 1997 থেকে 2022 পর্যন্ত 19টা রেজলিউশন হয়েছে ইসরায়েলকে কন্ডেম করে অ্যাবাউট দি অকুপাইড টেরিটরি। এই 19টা রেজলিউশনের সবগুলোইতেই মেজরিটি ভোটে পাশ হয়েছে। শুধুমাত্র একটা দেশ, যেটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এটার মধ্যে কোনোটার মধ্যেই তারা হাঁ বোধক ভোট দেয়নি। ভারত, বাংলাদেশ, চায়না, এমনকি জাপান 17টার মতো দিয়েছে। বাট ভারত, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া 19টার মধ্যে 19টাতেই সমানভাবে দিয়েছে। একই সাথে সমানভাবে মানে একইভাবে সাপোর্ট করেছে, একই অ্যালাইন ছিল। এবং আমি শুধু এই 3টা দেশের নাম বললাম তার মানে এই না, তারা ছিল অ্যালাইন উইথ দি মেজরিটি, ধরেন 120 অথবা 130 ভোটের সাথে। তার মানে সবগুলো তো আর ভারতের রেকর্ডই কি তাই? হ্যাঁ, ভারতের রেকর্ড প্যালেস্টিনিয়ান ইস্যুতে শুধুমাত্র 2-1টা ইনসিডেন্টস ছাড়া, এবং মোস্ট রিসেন্টলি ফিলিস্তিনের পক্ষে ছিল ভারত সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল। আর আপনি যে প্রশ্নটা এর আগে উত্থাপন করেছিলেন যে কেন এই সময়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমার কাছে মনে হয় এটা 2 অথবা 3টা কারণ এটার সাথে মেলানো যেতে পারে। প্রথমত আপনি যদি খেয়াল করবেন যে কিছুদিন আগে যে জেনারেল অ্যাসেম্বলি মিটিংটা হলো, যেটাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, ওখানে বেন্যামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রাইম মিনিস্টার একটা বক্তৃতা দিয়েছেন। ওই বক্তৃতায় উনি এই রিসেন্টলি যে কনক্লুডেড G20 সামিট হলো, ওখানে যে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ করিডোরের একটা ম্যাপ দেখালেন। ম্যাপ দেখে একে দেখালেন যে এটা কীভাবে ইউরোপকে ইসরায়েল সহ ইউরোপ সহ কানেক্ট করবে। বাট অনেকে খেয়াল করে নাই যে ওখানে যিনি ইসরায়েলের ম্যাপটা দেখিয়েছেন এবং উপরে লেখা ছিল 1947, দ্যাট ম্যাপ ইনক্লুডস অল দি অকুপাইড টেরিটরি ইনক্লুডিং গোলান হাইটস। এবং এটা according to one of the Israeli Philistine commentator has enraged many people, যে এটা তো ইসরায়েলের ম্যাপ হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি খেয়াল করে থাকবেন ইসরায়েলে কিছুদিন আগে ওদের ওই ইন্টারনাল একটা ডিবেট চলছিল যে পার্লামেন্ট এই কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করে জাস্ট যেটা নাকি জুডিশিয়ারি যে পাওয়ারটা ছিল সেটাকে অ্যাবজর্ভ করার জন্য। এটার জন্য কিন্তু ওদের যেই সোশ্যাল কোহেশনটা ছিল সেটা অনেকটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে এসছে। এবং এই রাইট উইং জিলটস যারা বেন্যামিন নেতানিয়াহুর গভর্নমেন্টে আছে, তারা যতটুকু এই পার্মানেন্ট সেটেলমেন্ট, এই অকুপাইড টেরিটরিতে সেটেলমেন্টগুলোকে পার্মানেন্ট করার জন্য যতটা স্ট্রংলি অ্যাডভোকেট করছে, এটা কোনো সময় হয়নি। আর থার্ড যে পয়েন্টটা, সেটা হলো আব্রাহাম অ্যাকর্ড, স্যার কিছুটা হাইলাইট করেছেন, যে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল অলরেডি UAE, সুদান, বাহরাইন,
এবং মরক্কো, এই 4টা দেশের সাথে শান্তি অথবা কিছু ধরনের একটা চুক্তি করেছে, এবং তারা একই সাথে সৌদি আরবের সাথে মানে একটা শান্তি করতে চাচ্ছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এইটা আন্ডারপিন করছে যেটা নেতানিয়াহু তার নিজের বক্তৃতায় বলেছেন, যে না, আমি প্যালেস্টাইনের প্রবলেম সলভ না করেও বন্ধু হতে পারবো এবং ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স করতে পারবো, এবং সেক্ষেত্রে প্যালেস্টাইন কি হচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, হয়তো ফুটনোটে চলে যাচ্ছে ফর মিডল ইস্ট পিস প্রসেস। তো এটা তো ধরেন জিওপলিটিক্যালি চিন্তা করলে যেই দেশের ও প্যালেস্টিনিয়ান যে গ্রুপগুলো আছে তারা চিন্তার ব্যাপারই হবে, এবং এই ধরনের কারণগুলোর সমন্বয়েই হয়তোবা আমি যে তারা এটা করার সুযোগ। অ্যাম্বাসেডর চৌধুরী, এখন এটা দেখতে হবে যে ইস্যুটা এটা হোয়াট এভার উইথ দি রেকর্ড হতে অনেকগুলো সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন পাস হয়েছে অ্যাবাউট দিস টু স্টেট সলিউশন, এবং এটার যে অ্যাকসেপ্টেবিলিটি অফ হামাস ইন দ্য মেইন নেগোশিয়েটিং পার্টনার লাইক ইসরায়েল এটাকে টেররিস্ট অর্গানাইজেশন দেখে, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, most of these democratic countries. So even with all these studies and theoretical studies, the diplomat, আমরা pragmatic side-টা দেখি. Pragmatically speaking, when you go to negotiate, they're not willing to negotiate with Hamas. They recognize PLO as the sole spokes, legitimate. এবং they would negotiate with the PLO and not with Hamas. আর এই যে অ্যাটাকটা, এটা হচ্ছে যে এর আগে যে আমি বললাম যে সৌদি আরবিয়াতে একটা ছবি, ওখানে কমিউনিকেশন মিনিস্টার অফ সৌদি আরবিয়া আসছে কিছুদিন আগে, ইয়েতে ইসরায়েলের কমিউনিকেশন মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার, তো সে একটা হোটেলে ইসরায়েলি মিনিস্টার তোরা পড়ছিল সৌদি আরবিয়াতে। তো দিস ওয়েন্ট ভাইরাল, এবং এটা মানে ইসরায়েলে অনেক পাবলিসিটি পেয়েছে যে আমরা অ্যাট লাস্ট আমরা হার্ট অফ দি মিডল ইস্ট, যে মক্কা মদিনাতে, ওখানে মক্কাতে পৌঁছে গেছে এটা। তো এটা একটা অ্যানালিসিস, অ্যাকর্ডিং টু ওয়ান অ্যানালিস্ট, এটা হামাস যেটা হ্যাজ গট অ্যান ইসলামিক লিনিং অর্গানাইজেশন, যেটা ব্যাকড বাই ইরান, এবং এই যে কন্ডেমেশনের মধ্যে ইরান ইজ দ্য অনলি কান্ট্রি উইচ ডিড নট কন্ডেম। তো অল ইন অল আমাদের যেটা দেখতে হবে প্র্যাকটিক্যালি উইথ হামাস, আমার মনে হয় না যে এটা টু স্টেট সলিউশন অর এনি ক্রেডিবল সলিউশন অফ দিস আরব ইসরায়েলি কনফ্লিক্ট, ডিসপাইট দ্য ফ্যাক্ট। হ্যাঁ, তারা যে রিপ্রেশন করেছে ইসরায়েলিরা ডে আফটার ডে, সেটার একটা রিপ্রেজেন্ট হবেই, উই নিউ ইট টুডে অর টুমরো। কিন্তু দি স্কেল অফ যে স্কেলে করেছে তারা, there was some serious support behind the whole thing that was done. এখানে যে এতগুলো হোস্টেজ নিয়ে গেছে ইসরায়েল থেকে, উমেন চিলড্রেন, এগুলো ইয়েতে, তো এটা অন দ্য হোল যেটা has been proved that there is no military solution to such conflict. এটা বাইডেন যখন আফগানিস্তান থেকে মুভ করছিল, he himself said there is no military solution. আমরা দোহা ইয়েতে দেখেছি there is no military solution. বাট এমনিতে আপনার কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন যে ক্রাইসিসগুলো আছে, সেখানে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বা বাইডেন প্রশাসনের সরাসরি এই অবস্থান প্রকাশ্যে একটা শক্ত অবস্থান নিয়ে নেওয়াটা, সেটা কতটা তাকে সহযোগিতা করবে বলে মনে হয় আপনার কাছে? অ্যাট দ্য সেম টাইম ইউক্রেন রাশিয়ার যুদ্ধেরও ফোকাসটা আসলে শিফট হয়ে যাচ্ছে কি না, এবং সেখানে ইউক্রেনের জন্য কোনো ঝুঁকি বাড়ছে কি না? তো এটা দুটো সেপারেট ইস্যুসগুলো। এখানে কিন্তু আমরা যে দেখেছি কনসিস্টেন্টলি ইসরায়েল লবি খুবই স্ট্রং, এবং আপনি যদি সেনেটর এবং রিপাবলিকান পার্টি, দুই পার্টির মধ্যে আপনি দেখেন, আমেরিকা ইজ দ্য স্ট্রংগেস্ট সাপোর্টার। সেই জন্য প্রেসিডেন্ট বাইডেন বললো আয়রন ক্ল্যাড সাপোর্ট ফর ইসরায়েল, এই শব্দটি ইউজ করছে। এখান থেকে কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যদি সে প্রেসিডেন্ট হতে চায়, আমার মনে হয় না দ্যাট হি ক্যান শো এনি কাইন্ড অফ উইকনেস ফর হামাস। ওর প্রসপেক্ট থাকবে না। আমি আমার সান ইন ল আমেরিকাতে আসছে, ওর সঙ্গে আজকেও কথা বললাম,
ওরা বললো যে এটা হওয়ার পরে হামাসের এটা হোয়াট এভার, আই মিন উই আর অ্যাবসলুটলি শকড। এবং কারণ ওদের তো খুব ক্লোজ দিয়ে তো বিজনেস পার্টনারশিপ থেকে আরম্ভ করে ইন্টারফেথ গ্রুপের মধ্যে ইসরায়েল ইজ এ ফ্যাক্টর দেয়ার। তো অল ইন অল হোয়াট এভার দ্য থিওরিটিক্যাল স্টাডিজ মাই শো, প্র্যাকটিক্যালি ফর ডিপ্লোমেসি আমার মনে হয় যে ওই টু স্টেট সলিউশন আসতে হবে। কিন্তু এখন অ্যাট দ্য মোমেন্ট সিজ ফায়ার, যেটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হচ্ছে, এখন সিজ ফায়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা যদি না হয় তাহলে যে হিউম্যানিটেরিয়ান করিডোর চাইছে ইউএন, ওটা হতে হবে। ফার্স্ট অফ অল দিস কিলিং শুড স্টপ, কারণ সিভিলিয়ানস অ্যান্ড চিলড্রেন, ওটা যে কাতার আর ইউএস ইনিশিয়েটিভ যেটা নিচ্ছে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য, সেটাও রিসেন্টলি, ওটাও খুব ইম্পর্টেন্ট। এবং তারা অন্য অন্য দেশকেও নিয়ে আসছে। তো ফার্স্ট অফ অল উই শুড হ্যাভ এ সিজ ফায়ার, তারপরে আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু ইভেনচুয়ালি একটা পলিটিক্যাল রেজলিউশনে আসতে হবে। অ্যান্ড হামাস অফকোর্স উইল হ্যাভ টু বি এ পার্টনার, বাট আই ডোন্ট নো এখন ওর অ্যাকসেপ্টেবিলিটিটা মেইন পার্টিসদের কাছে আসেনি, ইটস নট দেয়ার। ইসরায়েল তো এই অ্যাটাকের পরে তো দে আর বোথ দ্য পার্টিস। এবং ইসরায়েলের ভিতরে তো ওই যে ইন্টেলিজেন্স ফেলের জন্য নেতানিয়াহুকে এখন ব্লেম করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হবে, যেটাতে মানে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হবে ওয়াই ডিড হি ফেল, এটা পারপাসটা কী। সো ইসরায়েলের মধ্যেও একটা পলিটিক্যাল চেঞ্জ আসতেছে বিকজ অফ দিস, অ্যান্ড দের আর আদার ফ্যাক্টরস কামিং ইন। নাও উইল হ্যাভ টু সি হাউ ওয়ে ফরওয়ার্ডটা কী, ওয়ে ফরওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের মতো দেশ যেরকম, এই যে উনি কোট করলেন বাংলাদেশের স্টেটমেন্টটা, বাংলাদেশ আব্রাহাম অ্যাকর্ডের পরে আর টোটালি যদি আপনি ইউএনের দেখেন, অ্যাবাউট 190 কত দেশ হ্যাজ রেকগনাইজ ইসরায়েল। আর এমনি আব্রাহাম রিকোর্ডের মধ্যে তো যে দেশগুলো মেনশন করছেন, অ্যাপার্ট ফ্রম ইজিপ্ট অ্যান্ড জর্ডান অ্যান্ড আদার কান্ট্রিজ, তো বাংলাদেশ একটা যদি ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হবে। বাংলাদেশ ক্যানট গো অন সিটিং অন দ্য ফেন্স, এটা আমাদের লাভটা কী হচ্ছে। সো ইউ ক্যান ওনলি প্লে এ ডিপ্লোম্যাটিক রোল ইফ ইউ ক্যান কনসিডার উইথ টার্কি, তারপরে কাতারের অন্য অন্য দেশের সঙ্গে, এবং যে নতুন যারা রেকগনিশন দিচ্ছে তাদের সঙ্গে বসে আলাপ করে একটা স্টেপ নিতে হবে ফর এ রিপ্রেজেল অফ বাংলাদেশ পলিসি টুয়ার্ড ইসরায়েল, সো দ্যাট বাংলাদেশ ক্যান প্লে এ রোল। নাহলে তো আমরা মিডল ইনকাম কান্ট্রিতে মুভ করছি, উই নিড সাপোর্ট অফ দিস কান্ট্রিজ প্লাস টেকনোলজি এক্সেট্রা, যেটা ইন্ডিয়া বেনিফিট করছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং ট্রেমেন্ডাসলি বেনিফিট করছে from having a relationship with Israel. Turkey benefit করছে। সো ইট ইস টাইম টু রিকনসিডার আমাদের জাতীয় স্বার্থে আমরা কি ফেন্সে বসে থাকবো, অর উই শুড রিপ্রাইজ আওয়ার পলিসি। মিস্টার খান, আমি স্যার যেখানে যেই কথাটা বলছিলেন সেখান থেকে আসছি। অ্যাকচুয়ালি এটা দুটো জিনিস ধরে নিতে হবে। একটা হলো রাষ্ট্র অথবা স্টেট যখন বাইল্যাটারালি বিহেভ করে এবং মাল্টিল্যাটারালি যেটা বিহেভ করে, ইট নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি সেম। অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন মাত্রা পায়। কারণ আপনি ইন্ডিয়া পাকিস্তান যখন বাইল্যাটারাল বিহেভ করে, তাদের যেরকম বিহেভিয়ার আপনি জাতিসংঘে যেয়ে দেখেন, ওদের বিহেভিয়ার অন্যরকম। এই ক্ষেত্রেও এরকম আছে। ইউএই যখন আব্রাহাম অ্যাকর্ডে ঢুকছে, তখনও কিন্তু সে ইসরায়েলি অকুপেশন ইন দি প্যালেস্টিনিয়ান ল্যান্ড কন্ডেম করছে, রেজলিউশন প্রপোজ করছে, কাতার নিজে ইনিশিয়েটিভ নিচ্ছে। সো দিজ আর ইন্টিগ্রেসি অফ দি ডিপ্লোমেসি উইচ ইজ প্লেড আউট প্র্যাকটিক্যালি, নট থিওরিটিক্যালি, অ্যাট দি ইউএন। এবং ওখানে সেজন্য এটাকে বলে এপিস্টেমিক কমিউনিটি, দি ডিপ্লোম্যাটস, বাট উইথ দি হেল্প অফ দি পলিটিক্যাল মাস্টার্স যারা বিভিন্ন ক্যাপিটালে আছে, তাদের ডাইরেকশন অনুযায়ী তারা এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ট্রান্সলেট করছে যে আমার পলিসি এটা, আমি পজিশনটা কী নিব। সো ইট ইজ নট থিওরিটিক্যাল, ইটস প্র্যাকটিক্যাল। দিস ইজ ফার্স্ট থিং। বাট আমি যেটা বলছিলাম একটু আগে, আমি হিন্টস দিয়েছিলাম যে এই ঘটনাটা এবং এটার যেই বর্বরতা অথবা নৃশংসতা যেটা আছে, সেটা হয়তোবা হামাস যেটুকু সাটল অথবা পর্দার অন্তরালে থেকেও লেজিটিমেসি এনজয় করতো, সেটাকে কমিয়ে দেবে। যেসব দেশ
কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, এটা আমার ধারণা। কারণ যেসব দেশ হয়তোবা এই ধরনের হামাসকে কন্ডেম করার মতো রেজলিউশনগুলোকে সাপোর্ট করেনি অথবা অ্যাবস্টেন্ট ছিল, তারা হয়তো আর অ্যাবস্টেন্ট থাকবে না, এটা একটা ধারা হতে পারে। দিস ইজ দি ফার্স্ট থিং। আর সেকেন্ড হলো যেই আপনি যেই প্রসঙ্গটা নিয়ে এসেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দিক থেকে কি এটা দৃষ্টিটা সরিয়ে নেবে কিনা, অ্যাকচুয়ালি দৃষ্টিটা সরাবে না। এখানে দুটো জিনিস হয়েছে। একটা হলো দেখেন, শুধুমাত্র আমেরিকাই তার মিলিটারি অ্যাসেট এটার জন্য মুভ করেছে এখন এটাকে, বাট আমেরিকা কিন্তু সরাসরি বলেছে তারা বুটস অন দি গ্রাউন্ডস হিসেবে যাবে না, তারা অ্যামুনিশন দিয়েছে এবং অন্যান্য হেল্প দিয়েছে। বাট ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি তারা যৌথ বিবৃতি দিয়েছে। আমি যেটা বলি পলিটিক্যাল সায়েন্সে অথবা ইন্টারন্যাশনাল রিলেশন একটা হলো কমিটমেন্টস স্পিচ অ্যাক্ট, দের ইজ ওয়ান উইচ ইজ স্পিচ অ্যাক্ট, দি আদার ওয়ান ইজ অ্যাকচুয়ালি, এই জন্য আপনি দেখবেন যে অনেক প্লেজ করে যে এত টাকা দিব এত টাকা দিব, পরে টাকা যখন উঠাতে যায় দেখা যায় টাকা ওইটা পাওয়া যায় না। তো দিজ আর অল স্পিচ অ্যাক্ট। সো সাম অফ দিস আমরা অ্যাকচুয়াল অ্যাক্ট যেটা দেখছি সেটা হলো অলরেডি একটা ইউএস নেভাল ফ্লিট মেডিটেরিয়ানিয়ান দিকে যাত্রা করেছে। এটাকে দুইভাবেই করা যায়। একটা হলো যে ওনারা হয়তো বা চাচ্ছেন যে কনফ্লিক্টটাকে কন্টেইন করতে, যাতে এখানে অন্য কোনো এক্সটার্নাল প্লেয়ার, ইরান স্পেসিফিক্যালি অথবা অন্য কেউ এটার মধ্যে ইনভলভ হতে না পারে, অথবা হলেও তারা যাতে রেসপন্স করতে পারে। এটা মানে এটা দিস ইজ হোয়াট ইজ কল্ড স্ট্র্যাটেজিক সিগন্যালিং। এটা দেখার ব্যাপার হবে যে এখানে রাশিয়া অথবা চায়না এরকম কোনো আউটরিচ করে কিনা তারা যেই স্পিচ অ্যাক্টটা করছে সেটাকে সাপোর্ট করার জন্য। ওটা না করলে বোঝা যাবে যে ইট ইজ অনলি এ স্পিচ অ্যাক্ট। তো এই জন্য এভিডেন্সের বিভিন্ন লেভেল আছে। থার্ড যে ব্যাপারটা আসছে, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াতে পারে? আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের বলতে বাংলাদেশের উপরে তার প্রভাব কি পড়বে, বা অনেকের মধ্যে এই কৌতূহল আছে যে বাংলাদেশের এবারকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যেহেতু প্রচুর কথাবার্তা বলছে, কিছু অ্যাকশনে নিচ্ছে, যে তাদের এখান থেকে আবার দৃষ্টিটা সরে যাবে কিনা, সেটাও একটা প্রশ্ন অনেকের মধ্যে কৌতূহল আছে অন্তত। আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ বিভিন্ন ইস্যুতে সমান্তরালভাবে কাজ করার সুযোগ রাখে এবং সামর্থ্য আছে এবং সুযোগ রাখে, সেটা এই ক্যাপাসিটি নিয়ে ডাউট করার কিছু নেই, এক নম্বর। 2 নম্বর হলো, বাট অ্যাট দ্য সেম টাইম এটার একটা রিয়ালিটি আছে, প্র্যাকটিক্যাল রিয়ালিটি এরকম যে অ্যাটলিস্ট আপনার নিউজের ফিডে অথবা আপনার ফেসবুকের যেই রিলসগুলো আসে সেখানে যেটা বাংলাদেশ সংক্রান্ত নিউজে যেটা বেশি ছিল সেটা এখন হয়তো বা মিডল ইস্ট, গাজা এবং ইসরায়েল সংক্রান্ত বেশি আসবে। সুতরাং আমরা সবসময় যেটা বলি যে সোশ্যাল সায়েন্স ইজ ইন্টারপ্রেটিভ, অ্যান্ড ইউ হ্যাভ এ ইস্যু উইচ ইজ ফ্রেমড অ্যান্ড দেন ইউ ইন্টারপ্রেট দি ওয়ার্ল্ড। তো ওই আপনার ইন্টারপ্রিটেশনটা যেটা যতটুকু সময় আপনি বাংলাদেশের জন্য স্পেন্ড করতেন তার থেকে আপনি কিছুটা সময় ওইটার জন্য দিয়ে দিতে হবে। এটা হলো প্রথম একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। সেকেন্ড যেটা হলো, এখানে হয়তোবা কেউ যদি সমমনা এবং ব্যথিত হয়ে থাকেন সেই অনুযায়ী কিছু অ্যাজিটেশন, প্রোটেস্ট অথবা সাপোর্ট যে কোনো রকমভাবে এটা বাংলাদেশে হতে পারে, কারণ বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে বিভিন্ন রকমের মত প্রকাশের স্বাধীনতা দেখাতে পারে, যে প্যালেস্টিনিয়ানদের সাথে সহমর্মিতা দেখানো। কারণ বাংলাদেশের সাথে প্যালেস্টিনিয়ান কিন্তু সহমর্মিতাটা কিন্তু মানে হিস্টোরিকভাবেই বঙ্গবন্ধুর আমল থেকেই, যখন থেকে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ করেছে তখন থেকেই আছে। থার্ড যেটা হতে পারে সেটা হলো, যেটা আরেকটু গুঁড়ো লেভেলের একটা ডিবেট, সেটা হতে পারে যে এইখানে যে ভ্যালু বেসড ডিপ্লোমেসিটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো প্রমোট করছে, যে আমরা ভ্যালু, নর্মস অফ গুড গভর্নেন্স অ্যান্ড অল দিস, সেটার সাথে তো আপনার সভারেনিটি নর্মও একটা ভ্যালু বেসড। প্যালেস্টিনিয়ান গাজা তো একটা ওপেন এয়ার, বিগেস্ট ওপেন এয়ার প্রিজন বলে, তো ওখানেও তো একটা হিউম্যান রাইটসের ব্যাপার আছে, ওখানেও তো একটা অপারেশন ব্যাপার আছে। ওই ভ্যালু বেসডের যে কন্ট্রাস্টটা, এটা মানুষের সামনে হয়তোবা কিছুটা হলেও সামনে চলে আসবে এবং এটা থেকে কিছুটা ডিবেট তৈরি হতে পারে। আর বাট আমার জন্য, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের জন্য আর একটু বড় একটা লেসন আছে এখানে, সেটা হলো আমাদেরও কিন্তু একটা বিরাট রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, যারাও কিন্তু এরকম একটা রেফিউজি ক্যাম্পে থাকে। এটার সাথে এটা ইকুয়েট অনেকে করে, বাট আমি এটাকে ইকুয়েট করতে চাচ্ছি না। আমার ধারণাটা ওরকম না, ওরকম মানে আমার এভিডেন্সগুলো ওরকমভাবে নাই যে এটাকে আপনি প্যালেস্টিনিয়ান ইস্যু হিসাবে প্যালেস্টিনিয়ান রেফিউজিদের মতো তুলনা করতে পারবেন।
সেটা আমার ব্যক্তিগত কিছু ফাইন্ডিংস থেকে আমি সেটাকে সাপোর্ট করি না, যদিও অনেক স্কলাররা এটাকে ইকুয়েট করে থাকেন। বাট এখান থেকে একটা লেসন আছে এরকম যে একটা জনগোষ্ঠী যখন ভবিষ্যৎটা অন্ধকার দেখবে জেনারেশনের পর জেনারেশন, অথবা এখন তো প্রায় 6 বছর 7 বছরের মতো হয়ে গেছে, এবং তাদের ওপেনিংটা যখন তারা কম দেখবে, তখন বিভিন্ন অ্যাজিটেশন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এটা এমন কিছুর দিকে যেতে পারে যেটা আমাদের আগে থেকেই, শুধু আমাদের না, রিজিয়নে যারা পাওয়ার বলে সিকিউরিটি ক্রাইসিস তৈরি করতে পারে, ইন্ডিয়া চায়নার মতো যারা আছে, যারা রিজিয়নালি তাদেরকে পাওয়ারফুল মনে করে, তাদেরও আসা উচিত যে এই প্রবলেমটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করি, না হলে এখান থেকেও এক ধরনের বিচ্ছুরণ হতে পারে। আমি ইউক্রেন সম্বন্ধে আমি তখন বলতে ভুলে গেছিলাম। তো ইউক্রেনের যেটা হচ্ছে যে খুব ওয়াইড স্প্রেড সিম্প্যাথি আমেরিকান ওয়েস্টার্ন ক্যাপিটালে, যে আর সেকেন্ডলি হচ্ছে যে ওরা মনে করে এটা একটা সুযোগ পুটিনকে একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং আর্মস যা দিয়েছে এখন একটু ওখানে হচ্ছে আমেরিকাতে যে যথেষ্ট দেওয়া হয়েছে, সেই জন্য ওই যে নতুন যে করলো যেটা বাজেটের ইয়েতে, সেখানে আর্মস ছিল না, তো প্রেসিডেন্ট বাইডেন নিজের পাওয়ার করে। বাট ইউক্রেন ইজ অ্যান ইস্যু যেটা ইভেনচুয়ালি এটা আমাদের প্রেসিডেন্ট অফ টার্কি এরদোগান চাচ্ছেন, অন্য ইট হ্যাজ টু বি নেগোশিয়েটেড সলিউশন, নেগোসিয়েশন আরম্ভ করতে হবে। এবং এটা কারণ প্র্যাকটিক্যালি ইউক্রেন যে ক্ষতি হয়েছে, অসম্ভব ক্ষতি হয়েছে, ইউ অনেক ইকোনমিটা খুবই উইক হয়ে গেছে। তো এখন দিস টাইম হ্যাজ কাম। আর রাশিয়া তো যেহেতু তাদের অয়েল অ্যান্ড গ্যাস, ফার্টিলাইজার, ফুড, তাদের কিন্তু স্যাংশন দিয়ে has not really, Russia is economically in a better position now, objectively speaking. তো এটা সেই জন্য একটা নেগোশিয়েট সেটেলমেন্ট করতে হবে। এবং আমার মনে হয় ইউক্রেনও ইভেনচুয়ালি ইউক্রেনের লোকরাও চায়, তারাও তো একই লোক ছিল ইউক্রেন আর এদের মধ্যে, তো কালচারালি অনেক সিম্পাথি আছে। তো আমার মনে হয় দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড পুশ ফর অ্যান্ড আমেরিকা ইভেনচুয়ালি আর্মস শুধু দিয়ে তো হবে না, কারণ এটা আর্মস ইউজ করা সময় লাগে, এগুলো ট্রেনিং এটা ওটা। রাশিয়ান যে স্টাডি অ্যাকাউন্ট আমেরিকান প্রফেসর খুব নাম করা ম্যাশমার, সে বলল যে ইটস এ হিউজ কান্ট্রি, হিউজ অ্যামাউন্ট অফ আর্মি, ওয়েপন্স, মিসাইলস রাশিয়ার। তো এটার সঙ্গে যত কন্টিনিউশন কনফ্লিক্ট হয়, ইভেন বাই প্রক্সি, এটা ইজ বেটার দ্যাট ইট শুড বি নেগোসিয়েশন অ্যান্ড ডায়ালগ টু রিজলভ ফর বোথ। এবং রাশিয়া যেটা ভুল করেছে এখন, আই থিঙ্ক দ্যাট দে উইল হ্যাভ টু অলসো রিথিঙ্ক দ্যাট দ্য স্ট্র্যাটেজি অন টু কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অন ইউক্রেনকে তারা ইউক্রেনিয়ান পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দের সিম্পাথি ফর দেম। আর আপনি আরেকটা হচ্ছে যে বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে সেটা, বা ধরেন বাংলাদেশের নির্বাচন হোক, অন্যান্য ইস্যু হোক, কিংবা ইভেন রোহিঙ্গা ইস্যু হোক, মানে যদিও ওইভাবে মেলাননি কিন্তু ইস্যুটাকে সামনে নিয়ে এসছেন ডক্টর খান। না, আই এগ্রি উইথ ওয়ান থিং, যে ইলেকশন যেটা, এটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল আমেরিকার জন্য, যেহেতু চায়না হ্যাজ গট অ্যান অথরিটেরিয়ান সিস্টেম, রাশিয়া হ্যাজ গট, দে আর সাপোর্টিং, দে অলসো হ্যাজ বিকাম এ প্লেয়ার হিয়ার। অ্যান্ড আমাদের জন্য, আমরা পাকিস্তানের সময়ের আগের থেকে উই আর কমিটেড টু ডেমোক্রেসি। আমাদের লোকরা ইলেকশন ভোট দিতে চায়, এটা আজকে থেকে না, যখন থেকে ইভেন পাকিস্তানের সময় যখন বাংলা ভাষা নিয়ে করেছিল, তখন মুসলিম লীগ ওয়াজ টোটালি রাউটেড 54 ইলেকশনে। এরপরে যুক্তফ্রন্ট আসলো। তো আমরা কিন্তু ওপেন সোসাইটি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ মিডিয়া, এগুলো আমরা এনজয় করে আসছি। এগুলোর জন্য পাকিস্তানের সময় রিয়াকশন হতো। 2 নম্বর, ওই ধর্মকে নিয়ে যে করাটা, এটা ওরা করতো, এটা বাংলাদেশে নাই। তো আমার মনে হয় যে আমেরিকা ইজ কমিটেড টু সি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে, উইচ ইজ, এখানে কোনো পার্থক্য হবে না। অ্যান্ড বোথ দ্য গভর্নমেন্টস হ্যাভ অলসো কমিটেড, এটা হলো পিপলস অ্যাসপিরেশন অফ বাংলাদেশ টু হ্যাভ আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জনগণও চায় না, আমার এলাকাতে আমি জানি ভালো করে, ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যা হয়ে গেছে লাস্ট 2 ইলেকশনস, দিস উইল নট বি রিপিটেড হোপফুলি।
আর এর সঙ্গে শুধু ইলেকশন না, সুশাসনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা রুল অফ ল, এগুলো আসতে হবে। আর কারণ পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স বোথ অফ আস, ইটস এ ভেরি ডিফিকাল্ট সিস্টেম। ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা এটা ফ্রান্সে কাজ করে নেই, সেখানে একটা গভর্নমেন্ট, হ্যাঁ 3টা গভর্নমেন্ট ফল করছিল 24 আওয়ার্সে। ডিগল এসে ওই দি ফিফথ রিপাবলিক করলো, ইটস এ ম্যারেজ বিটুইন ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এটা হলো ফিফথ রিপাবলিক। সো পার্লামেন্ট ডেমোক্রেসি অনেক দেশে হচট কাটছে, ইভেন ইন্ডিয়াতে ফর দ্যাট ম্যাটার, যে রাইটস অফ দি মাইনরিটিজ অফ দ্য রাইটস অফ দ্য ফ্রিডম অফ দ্য প্রেস, অনেক কিছু রিপোর্ট আসছে, আমরা পড়ছি, ইন্ডিপেন্ডেন্টলি বলছি। ইন্ডিয়া ইজ আ ফ্রেন্ডলি কান্ট্রি, আই এম নট গোয়িং টু সে, বাট আই এম অবজেক্টিভলি স্পিকিং হোয়াট দ্য ইন্ডিয়ানস আর সেইং। তো এইটা হচ্ছে যে আমাদের হয়তো উই মাইট হ্যাভ টু, it's my opinion as a student of political science, rethink about the whole parliamentary system at certain time, whether we can have, what we need is stable government with some kind of marriage. আর লাস্ট টাইম অলসো আমি তৃতীয় মাত্রা যখন বলি যে এই যে আর্মি আমাদের যে 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 একটা ক্লাইমেট চেঞ্জের জন্য, there is a very serious study of a big earthquake coming any time. এবং আর্মিকে আমরা, we should put them into civil military cooperation, the political science, and it will help good governance and also natural disaster যে আসতেছে, এটার জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। So all in all, Bangladesh will have to rethink the entire thing and the political parties, so that an election is a very good opportunity, and আমার মনে হয় যে we will be having a democratic, whichever government comes in power. If the Awami League wins the election, they will form a government. If the BNP and others win opposition, and the Awami League will sit in the opposition, it is democracy. But who cares? ডক্টর জাহিদ, আপনি আসলে কি দেখেন এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেই বছরের পর বছর, দশকের পর দশক যেটা চলছে, এর কি আসলে কোনো সমাধান দেখেন আপনি, নাকি এটা এভাবেই থাকবে, জিয়ে থাকবে? এবং আমি এটা আসলে আমি এমন একটা সমাধান দেখাটা আমার জন্য, এটা এমন, আমি এক প্রশ্নটা আপনাদের দুজনের কাছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যার সমাধান আসলে দেখেন কিনা? আমরা অ্যাকচুয়ালি এইটার সমাধানের কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকবার এগিয়ে গিয়েছিলাম। আপনার মনে আছে অ্যাকচুয়ালি বেগিন এবং ইয়াসির আরাফাতের যে অসলো পিস অ্যাকর্ড হয়েছে, তারপর ইভেন ইজাক শ্যারন যখন ছিলেন তখন, বাট এই তখন যেসব পিস মুভমেন্টগুলো যেভাবে আগাচ্ছিল, সেটা ইন দি লং রান সেটা ধরে রাখা সম্ভব হয়নি। কিছুটা ডোমেস্টিক, কিছুটা এক্সটার্নাল, এবং বাকিটুকু আপনি জিওপলিটিক্যাল। ডোমেস্টিক এই জন্য বলছি যে ওনারা কিন্তু, ওনাদেরকে যারা মেরেছেন ওনারা কিন্তু রাইট উইং এক্সট্রিমিস্টই ছিলেন, ইজাক রাবিনকে। তো তার মানে কেউ ইসরায়েলের মধ্যেই আছে যারা চাচ্ছে না যে এটা হোক। বাট এটার সাথে এই এলিমেন্টটাও আছে, যেটা যারা যে কেউ ইনফর্ম যে রিডার যারা আছে, যেমন আমি এই কিছুক্ষণ আগে আসার আগে আমি একটা নামকরা ইসরায়েলি জার্নালিস্টের কমেন্ট্রি দেখছিলাম। উনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন বিবিসিতে, যে উনি কন্ডেম করছেন হামাস যেটা করেছে, বাট উনি বলছেন যে এই অ্যাটাকের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ইসরায়েল যেটা বেশ কত বছর যাবত চাচ্ছিল যে আমার সিকিউরিটিটা অবিচ্ছেদ্য এবং আমি এটা অ্যাচিভ করতে পেরেছি, সেটা ভুল প্রমাণিত হয়েছে। এবং এটা আমাদের এত বছরের যেটা সুরক্ষিত ভাবতো, যে কারণ না হলে আপনি পার্টি করছেন, আপনি এটা করছেন, লোকজন অলমোস্ট নর্মালাইজড অবস্থা হয়ে গিয়েছিল। আপনি যদি 70s অথবা 80s কথা চিন্তা করেন, সেই তখন যেরকম ছিল তার চেয়ে অনেক কিছু, কারণ ওখানে যেরকম সার্ভেলেন্স সিস্টেম, যে ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস, যে ধরনের মানে সার্ভেলেন্স থেকে শুরু করে মনিটরিং সিস্টেম আছে, সেখান থেকে এটা খুবই ডিফিকাল্ট কিন্তু কারোর পক্ষে সিকিউরিটি ব্রিচ করে কিছু এরকম একটা কিছু করা। তো আমি ইসরায়েলি একজন খুব নাম করা লিওনার্দ লেভি, খুব সুন্দর নাম, আমি এই মুহূর্তে কোথাও লিখে রেখেছিলাম, তো ওনার ইন্টারভিউটা দেখছিলাম। তো উনি এই কথাটা, একজন ইসরায়েলি হয়ে উনি এই কথাটা বলছেন যে আমাদের এই মিথটা যে আমরা মানে
সুরক্ষিত আছি, সেটা কোনো না কোনোভাবে ভুল প্রমাণিত হয়েছে। এবং কার কাছে ভুল প্রমাণিত হয়েছে? হামাসের মতো একটা শক্তির কাছে। হিজবুল্লাহ কিন্তু এখানে ইনভলভ হয়নি এখন পর্যন্ত। এবং তার মানে দাঁড়াচ্ছে এটা কি? তার মানে এই জিনিসটা ফ্রম উইদিন যদি না আসে, যেই আমরা দুইটা দেশ সহ টু স্টেট সলিউশনটা যদি ইসরায়েলের উইদিন ইটসেলফ থেকে না আসে, তাহলে কিন্তু বাকি কেউ এসে এটাকে করে দিতে পারবে না। এটা হলো প্রথম। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই, অন্যান্য জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ মানে যদি হোমগ্রোন কিছু না হয় এটাকে ইম্পোজ করা সম্ভব না। বাট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় একটু বেশি জরুরি যে জিনিসটা, সেটা হলো আমরা যখন কথা বলছি অ্যাকচুয়ালি তখন বম্বিং চলছে গাজাতে, মানুষ মারা যাচ্ছে, স্কুল বাচ্চা এরা শেল্টার খুঁজছে। এটা স্বাভাবিক, অনেকেই চিন্তা করবেন যে হ্যাঁ একটা রিটালিয়েশন ইসরায়েল করবে। এখন এটা কতটুকু প্রপোর্শনেট এবং কতটুকু লাইফ সেভ করা সম্ভব, সেটা যদি সেইখানে যদি আমাদের ফোকাস থাকে এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো বা এইটার সেটব্যাকটার যে ইফেক্ট ভবিষ্যৎ সলিউশনের উপরে হয়তো আমরা কিছুটা কমাতে পারবো। কারণ প্রত্যেকটা সিকোয়েন্স অফ ভায়োলেন্সই কিন্তু আরেকটা জেনারেশন পয়দা করছে অথবা আরেকটা গোষ্ঠী পয়দা করছে যে নাকি এটা চাবে না। এবং এই সাইকেলটাকে বন্ধ করতে হলে কাউকে না কাউকে, পিএলওর যে অথরিটিতে যারা, আমি যেই লিডার, পিএলও লিডারের নাম বলছিলাম, উনি নিজে ইন্টারভিউতে বলছেন যে আমি গুলি খেয়েছি, আমি একজন ডাক্তার, শি ওয়াজ এ ডক্টর, আমি যখন পেশেন্ট দেখছিলাম আমি গুলি খেয়েছি কার কাছ থেকে? ইসরায়েলি সোলজারের কাছ থেকে। আমার ভিতরে এখনও শার্প পেন আছে, বাট তারপরেও আমি চাই যে আমি ওদেরকে মাফ করে দিব, বাট টু স্টেট সলিউশন চাই এবং আমি চাই যে এখানে শান্তি আসুক। তো এই জেনারেশন তো, উনি অনেক বয়স্ক লোক, তো এই জেনারেশন তো আপনি ইয়াংদের মধ্যে পাবেন না, সে হয়তো মরে যাবে। তারপরে ওই যে এবং এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এরকম মেসেজ পাবেন কে কত হিরোইকলি এই জিনিসটাকে ডিফেন্ড করছে। তো ওই সাইকেলটাকে একটা সময় এসে কোনো র্যাশনাল থিঙ্কিংয়ের মাধ্যমে অথবা কনফ্লিক্ট রেজলিউশন মেকানিজমের মাধ্যমে এসে করতে হবে। এটা অনেকটাই এগিয়ে গিয়েছিল অসলো পিস অ্যাকর্ডের মাধ্যমে। আমি এই জন্য ব্যক্তিগতভাবে জানি, কারণ অসলো পিস অ্যাকর্ড, আমি ব্র্যাডফোর্ডের পিস স্টাডিজে পড়াশোনা করেছি এবং ব্র্যাডফোর্ড পিস স্টাডিজের বেশ কয়েকজন স্কলার ওখানে ইনভলভ ছিলেন এই ধরনের কাজে এবং কনফ্লিক্ট রেজলিউশনের কাজে, এবং সাম অফ দেম ওয়ার প্যালেস্টিনিয়ানস অলসো, এবং মোস্ট অফ দেম ওয়ার নরওয়েজিয়ান এবং আদার্স। তো এই জন্য একটা জেনারেশনকে এই জায়গাটায় আসতে হবে এবং বর্তমান পরিস্থিতিটাকে এসকালেশনটা যাতে এমন পর্যায়ে না আসে যেখানে আরেকটা জেনারেশন আপনি তৈরি করছেন যে এটা এই সলিউশনটা কোনোভাবে মেনে নিতে পারবেন না, কোনোভাবে মেনে নিতে চাবেন না। এটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু হবে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে জাতিসংঘের যেই রোলটা আমরা বরাবরই দেখে আসছি, খুবই মানে বিনাইন রোল, এবং এমন কোনো কিছুই করতে পারছে না যেখানে আমি তাহলে এই জন্য ওখানে আরেকটা অর্গানাইজেশন আছে, এটাকে বলে মিডল ইস্ট কোয়ার্টেট। তো ওই কোয়ার্টেটটাকেও কিন্তু অ্যাক্টিভেট করা যেতে পারে এবং তাদেরকেও এটাকে এঙ্গেজ করানো যেতে পারে, এবং সেই এঙ্গেজমেন্টের মাধ্যমে, আরব লীগের এঙ্গেজমেন্টের মাধ্যমে, ওআইসির এঙ্গেজমেন্টের মাধ্যমে যদি এটাকে স্পেশালি কেউ খুব মানে একদিকে তো ধরেন মিলিটারি অপারেশন চলছে, বাট ডিপ্লোম্যাটিক ম্যানুভারটা তো সবগুলো দেশ মিলে যখন করা শুরু করবে, আরব লীগ অথবা ওআইসি অথবা মিডল ইস্ট কোয়ার্টেট, এখন তো ইউএন সিকিউরিটি কাউন্সিল এখনও কোনো ডিসিশনে পৌঁছাতে পারেনি, এবং বড় জোর কী হবে, এটাতে যদি ডিসিশন না পৌঁছাতে পারে তাহলে তারা এটাকে রেফার করে দিবে আবার ইমার্জেন্সি সিকিউরিটি কাউন্সিল, ইমার্জেন্সি স্পেশাল সেশনের কোনো একটা ইস্যুতে রেফার করে দিবে। তো এর মধ্যে যদি বাকি রিজিওনাল দেশগুলো যদি কোনো একটা মুভ নেয় যে না এটাকে কন্টেইন করতে হবে, তাহলে হয়তো বা এটার মধ্যে কিছু একটা হোপ এখনও বেঁচে থাকবে। বাট এটা সত্যি যে এটা দুনিয়ার সবচেয়ে প্রোট্রাক্টেড একটা কনফ্লিক্ট। আমরা তো জন্মের পর থেকে দেখে আসছি, আরও অনেকে দেখেছে, অলমোস্ট 6 ডিকেজ চলছে এটা, এবং এটা একদিন অথবা দুদিনের মাধ্যমে করা সম্ভব না। বাট এরকম স্যার যেরকম বললেন, ইসরায়েলের ভিতরেও কিছু ডায়নামিক্স আছে যে ডায়নামিক্সগুলো অ্যাড্রেসড হতে হবে সরকার নিয়ে অথবা
ওদের লিডারশিপ নিয়ে এবং ওদের যেই পার্টি যারা এখন ক্ষমতায় আছে তাদের অভিমত নিয়ে, এবং অনেকে মনে করেন যে এই উইকনেসটা, সোশ্যাল কোহেশনের যে উইকনেসটা তৈরি হয়েছে, এটার জন্য এই পার্টিটাই অনেকটা দায়ী। কারণ এই সময়ে যেই ডিবেটটা উঠেছে সেই ডিবেটটাতে হাজার হাজার ইসরায়েলিরা কিন্তু সরকারের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। তো এখন এটা কি কোনোভাবে আবার এটাকে ন্যাশনালিজম রিজুভিনেট করানোর একটা কায়দা হলো, অথবা এরকম কিছু হলো কিনা, এটা আমি শিওর অনেকগুলো ইনকোয়ারি হবে। ইসরায়েল যথেষ্ট ইনকোয়ারির ব্যাপারে তারা যথেষ্ট স্ট্রিক্ট, এবং তারা তাদের প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় না, আপনি দেখেছেন এর আগে। বাট সেটা ধরেন একটা লং টার্ম প্রসেসে ইন্টারনাল। বাট অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তের করণীয়টা হতে পারে যে যেগুলো বললাম, আরব লীগ, তারপরে জিসিসি অথবা ওয়াইসি এবং কোর্টেট, এরা যদি একটু এঙ্গেজ হয় তাহলে হয়তো আমরা লাইফ লস কমাতে পারবো। চৌধুরী, ফাইনাল রিমার্কস। থ্যাংক ইউ। ডক্টর খান যেটা বললেন ওগুলো ওয়েল স্টাডিড অ্যান্ড অল। এখানে একটা ফ্যাক্টর যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমি জানি না অ্যাবাউট দি ইয়াং ইসরায়েলের সময় জানি না, কিন্তু ইয়াং কসোভো বলছি ওখানে, যে সেখানে যখন আমি বললাম যে তোমরা তো একই ইয়েতে সার্বস অ্যান্ড অ্যালবেনিয়ান, তোমরা একই ট্রেপচা মাইনে কাজ করতে, হ্যাঁ, সন্ধ্যার সময় তারা ওই কলা ডান্স আছে, হাত ধরে ধরে ডান্স করতো, বাট দে ইউজ টু ওয়ার্ক টুগেদার। এবং এখন কি হলো, তো ইয়াং আমার বারবার চুল কাটে বললো যে স্যার, what we need, my girlfriend is a Serb Christian, she stays on the other side. What we need is for the UN to set up a computer center in the middle of the river where we can meet the young people, and at night which we want to discuss. তারপরে ওদের লাস্ট ইয়ে হচ্ছে যে একটা ইংলিশ ইউনিভার্সিটি, উই ওয়ান্ট এমপ্লয়মেন্ট, আর আমরা ইউ জয়েন করতে চাই। তো বললো যে এটা, এই যে যুদ্ধ হয়েছে, এটা ওদের ইয়াং পিপলরা বলছে এটা পলিটিশিয়ানস ওয়ার, আমরা কোনোদিন চাই না এটা পলিটিশিয়ানরা, এটা কিন্তু অন্য জায়গায় বসে বলে জেনোসাইড এভরিথিং না, আমরা দেয়ার আওয়ার ফ্রেন্ড, আওয়ার নেবার্স, আমরা একসঙ্গে ইয়ে করেছি, উই ওয়ান্ট টু লিভ টুগেদার। বাট আনফর্চুনেটলি দ্য পলিটিশিয়ান ফর দ্য পাওয়ার গ্র্যাব এগুলো করে। তো এটা একটা, এখন ইসরায়েলি ইয়াং পিপল জানি না, কিন্তু আই উড অ্যাসিউম যে ইয়াং জেনারেশন যেটা দেখি বাংলাদেশেও, তারাও একটা বেটার লাইফ চায়। তারা বলে যে এখন আমরা ইংলিশ শিখতে চাই, সব জায়গায় আমরা বাইরে যেতে চাই, ভালো ইউনিভার্সিটি যেতে চাই। তো অ্যাসপিরেশন ইয়াং পিপুল ইজ ডিফারেন্ট। আমার মনে হয় যে ইসরায়েলেও মানে শান্তি ছাড়া কোনো দেশ সামনে বাড়তে পারে না। আর এই মিলিটারি আর আর্মি এই সিচুয়েশনটা, এটা একটা জিয়ে রাখতে চায় পলিটিশিয়ানরা, কিন্তু কমন পিপুল অ্যান্ড এই যে এখন যে ইউক্রেন ওয়ারের পরে যে সিচুয়েশন হচ্ছে, এখন যে গ্লোবাল সিচুয়েশন, ইকোনমি, সব দিক থেকে, ইয়াং পিপুল ইন আমেরিকা, ইয়াং ইসরায়েলিজ, ইয়াং জুইশ, তারা ওখানে, আমি যখন গেলাম, আমার মেয়ের একটা ইন্টারফেথ অর্গানাইজেশন আছে, তারা আসে এবং ওই কোরআন ক্লাসের জন্য তারা সিনাগগ, প্রথমে মুসলিমদেরকে সিনাগগ অফার করলো যে পর্যন্ত ওরা ইয়ে না পেলো, এবং দে ওয়ান্ট, সবসময় ইন্টারফেথ ডায়ালগ হচ্ছে কিন্তু আমেরিকাতে সবসময়, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে দে আর ফেড আপ অফ ওয়ার, কনফ্লিক্ট, অ্যান্ড দিস ইজ রিচিং এ ফ্যাটিগ লেভেল। থ্যাংক ইউ ডক্টর জাহিদ, শেষ করবো, জাস্ট 30 সেকেন্ডসের বেশি আর দেওয়া সম্ভব না। আমি অ্যাকচুয়ালি 30 সেকেন্ডস, আমি জাস্ট কনক্লুডিংয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ইসরায়েলের ইয়াং জেনারেশনের এক্সপেকটেশন একরকম হবে, সেটা হলো সিকিউরিটি, আর ফিলিস্তিনের ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন হবে ফ্রিডম, সভরেন্টি, নিজের চলাফেরা। সো এই দুটোকে কম্প্রোমাইজ কিভাবে এনশিওর করা যায়, এবং যদি তারা মনে করে যে হ্যাঁ, আপনি এগ্রি করেন উনি যেটা বলছেন, যে ওখানে একটা জিনিস আছে যে ইটস নট অনলি দ্য মিলিটারি সিকিউরিটি, দেয়ার ইজ অলসো নন মিলিটারি সিকিউরিটি, নন মিলিটারি সিকিউরিটি, বিকজ সে যদি চিন্তা করে যে না, আমি তার ফ্রিডমটা অ্যাকসেপ্ট করলাম এবং টু স্টেট করলাম ইন দ্য এক্সচেঞ্জ অফ আমি সেফ থাকবো, কারণ ওরা তো আমার উপর অ্যাটাক করতে পারে। এই ট্রেড অফটা যদি ঠিক মতো করা যায়, মানে কোর ট্রেড অফটা যদি খুব সুন্দর মতো করা যায়, তাহলে এটা নিষ্পত্তির একটা পথ আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনি ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। ডক্টর জাহিদুল ইসলাম খান এবং অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, কথা হচ্ছিল ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ সেটি নিয়ে, ফিলিস্তিনিদের এবং ইসরায়েলিদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ যুদ্ধ, এই পরিস্থিতির একটা অবসান হওয়া দরকার। সেটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এবং গোটা পৃথিবীর শান্তির জন্যই দরকার। সমাধান কিভাবে হতে পারে সেটি নিয়ে আমার অতিথিরা বলছিলেন এবং শেষ প্রান্তে এসে যেটি বললেন যে ইসরায়েলিদের যদি নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, সেটা মিলিটারি সিকিউরিটি এবং নন মিলিটারি সিকিউরিটি হোক, এবং অন্যদিকে ফিলিস্তিনিদের যদি সভরেন্টির ইস্যুটা নিষ্পত্তি করা যায়, ফ্রিডমটা নিশ্চিত করা যায়, এবং এই সমঝোতার জন্য এই বিষয়গুলোকে যদি প্রধান উপজীব্য হিসেবে বিবেচনা করা হয়, তাহলে হয়তো সমাধানটা সহজ। মূল কথা হচ্ছে আমরা শান্তি চাই এবং শান্তির জন্যই আসলে এখন বৃহৎ শক্তিগুলোকে কাজ করা দরকার, এবং এখানে জাতিসংঘের ভূমিকাটা আরও বেশি অ্যাসার্টিভ হওয়া উচিত বলে অনেকেই মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।